আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার, আর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম। রাকসুর ভোট 25 সেপ্টেম্বরের পরিবর্তে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে। ভোট অনুষ্ঠানে শিক্ষক কর্মকর্তা না পাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদ আলাপনি। লাবণী, আসলে ছাত্রদল সহ বেশ কয়েকটি প্যানেলে এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও বিক্ষোভ করছে ছাত্র শিবির। ক্যাম্পাস পরিস্থিতি জানাবেন আমাদের। ছাত্র শিবির এখনো বিক্ষোভ করছেন এবং এক পাশে ছাত্র শিবির আছে এবং পাশাপাশি ছাত্রদল বা স্বতন্ত্র প্রার্থী যারা তারাও কিন্তু এখনো এই যে নির্বাচন কমিশন, রাকসু নির্বাচন কমিশন, সেই নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করছেন। পাশাপাশি নির্বাচন কমিশনার যারা আছেন এবং প্রধান নির্বাচন কমিশনার আছেন তারা কিন্তু এখনো বাইরে বের হননি। কিছুক্ষণ আগে তালা দেয়া আছে, যেহেতু এখানে তালা খোলার চেষ্টা করা হচ্ছিল বা ধাক্কাধাক্কি করা হচ্ছিল। শিবির সমর্থিত যারা আছেন তারা কিন্তু এখনো এখানে স্লোগান দিচ্ছেন এবং বিক্ষোভ করছেন। তারা যেটি বলছেন যে রাকসু নির্বাচন 25 সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে হবে এবং শিবির সমর্থিত প্যানেলে যে ভিপি প্রার্থী তার সাথে আমরা কথা বলেছি, তিনি যেটি বলেছেন তারা এই সিদ্ধান্ত অর্থাৎ 16 অক্টোবর যে নির্বাচনের সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে তারা মানছেন না এবং তারা পরবর্তীতে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিটি ঘোষণা করবেন এবং তারা এখনও এখানে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে এই যে প্রহসনের নির্বাচন, এই প্রহসনের রাকসু নির্বাচন তারা মানছেন না। তারা বলছেন যে এর আগেও একাধিকবার নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে। পাশাপাশি ছাত্রদল সভাপতি বিশ্ববিদ্যালয়ের তিনি এবং স্বতন্ত্র প্রার্থী ভিপি যিনি আছেন তারা এবং একাধিক ছাত্রদল প্রার্থী সমর্থিত যারা আছেন তারা বলছেন যে এখন যদি 25 সেপ্টেম্বর নির্বাচন হতো তাহলে ভোটারবিহীন একটি নির্বাচন হতো, অর্থাৎ রাকসু নির্বাচনে যদি বেশিরভাগ শিক্ষার্থী উপস্থিত না থাকে সেক্ষেত্রে সেটি ভোটারবিহীন নির্বাচন হবে। এখনও ক্যাম্পাসে পরিস্থিতি উত্তপ্ত। তো পিঙ্কি, এই ছিল আমার কাছে আসলে সবশেষ তথ্য। ধন্যবাদ লাবণী আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। অর্থ বছরের শুরুতেই হোঁচট খেল জাতীয় রাজস্ব বোর্ড। প্রথম 2 মাসের রাজস্ব আদায় লক্ষ্যমাত্রা চেয়ে পিছিয়ে 6,500 কোটি টাকা। এনবিআর চেয়ারম্যান বলছেন অনলাইনে কর রিটার্ন বাধ্যতামূলক করায় কর আদায় কমেছে, তবে বছর শেষে লক্ষ্যমাত্রা অর্জনে আশা করছেন তিনি। মিনা ফেরদৌসের রিপোর্ট। সরকার পতনের আন্দোলনে দেশ অস্থিতিশীল হয় 2024-25 অর্থ বছরের শুরুতে ভাটা পড়েছিল রাজস্ব আহরণে। হিসেব বলছে অর্থ বছরের প্রথম 2 মাস অর্থাৎ জুলাই-আগস্টে রাজস্ব আদায় হয়েছিল 45,000 কোটি টাকা। তবে এবছর একই সময়ে 21% বেড়ে আদায় দাঁড়িয়েছে 54,423 কোটি টাকা। তবে আদায় বাড়লেও তা কাঙ্ক্ষিত লক্ষ্যের চেয়ে অনেক কম। চলতি অর্থ বছরের জুলাই-আগস্ট মাসে রাজস্বের লক্ষ্যমাত্রা 61,000 কোটি। সেই হিসেবে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব ঘাটতি 6,500 কোটি টাকা। অর্থনৈতিক কর্মকাণ্ড জড়িত আছে, সে জায়গায় সরজমিনে প্রদর্শন করে করদাতাদের সাথে যোগাযোগ স্থাপন করে যৌক্তিক কর আহরণের ব্যবস্থা নিতে হবে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে করদাতারা যেন কোনো ধরনের হয়রানির সম্মুখীন না হয়। গত আগস্ট মাসে সবচেয়ে বেশি 33% প্রবৃদ্ধি হয়েছে মূল্য সংযোজন কর থেকে। আদায় হয়েছে 11,000 কোটি টাকার বেশি। তবে ধস নেমেছে আমদানি রপ্তানি পর্যায়ে। এ খাতে আয় হয়েছে 7,647 কোটি টাকা, যা আগের বছরের একই সময়ের চেয়ে 360 কোটি টাকা কম। এনবিআর চেয়ারম্যান বলছে সংস্কার কার্যক্রম চলমান থাকায় কিছুটা কমেছে আদায়। আমাদের টেকনিক্যাল জটিলতার কারণে আপনারা দেখেছেন আজকে পেপারে যে কিছু নতুন ইকোনমিক কোডে আমরা টাকা জমা দিতে হয়েছে কাস্টম হাউসগুলো, সেই জন্য এগুলো সেপ্টেম্বরে আসছে। এরপরেও অ্যাকচুয়াল ফিগার যেটা আমাদের এক্সচেকারে জমা হয়েছে তাতে গত বছরের প্রথম 2 মাসের তুলনায় আমরা 21% বেশি আদায় করেছি, কিন্তু লক্ষ্যমাত্রার তুলনায় আমরা একটু কম আছি। এর আগে কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের মুখে মে ও জুন মাসে ব্যাপক ক্ষতি হয় রাজস্ব আহরণে। শুধু জুন মাসেই আদায় কমেছে 10,000 কোটি টাকা। তবে আন্দোলন বন্ধের পর প্রায় 1,000 কর্মকর্তাকে বদলি, বরখাস্ত ও প্রত্যাহার করার পরও গতি আসেনি রাজস্ব আদায়ে। বদলিটা তো একটা স্বাভাবিক প্রক্রিয়া, এটা তো অস্বাভাবিক কিছু না। আমাদের সিস্টেম এন্ড প্রসেসগুলো অটোমেট করতে পারি। এই অটোমেশন প্রক্রিয়াটা যথেষ্ট সময় সাপেক্ষ কাজ। আমরা আগেও শুরু হয়েছে, সেটাকেই কন্টিনিউ করছি, একটু স্ট্রেংথেন করছি। নতুন করে আমরা অনেকগুলো অটোমেশনের কাজ করব। তো বছর আমরা যে বিভিন্ন কর অব্যাহতিগুলো দিতাম সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা কর অব্যাহতিটা বন্ধ করেছি, অনেকগুলো বাতিল করেছি এবং নতুন করে কোনো কর অব্যাহতি দিচ্ছি না। এনবিআর এর হিসেবে গেল 2 মাসে সবচেয়ে বেশি রাজস্ব এসেছে ভ্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ রাজস্ব আদায় কাস্টমস খাতে 17,248 কোটি টাকা।
মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। দেশের করদাতারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। তাদের সেবা নিশ্চিত করা গেলে রাজস্ব আদায় আরও বাড়বে। আর তাই এই বিষয়ে এনবিআরকে আরও আন্তরিক হওয়ার নির্দেশনা দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সোমবার রাজধানীতে ঢাকা স্টক এক্সচেঞ্জ আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি। এ সময় সঞ্চয়পত্র বন্ড কেনা বেচার আলাদা বাজার তৈরি করার পরামর্শ দেন গভর্নর আহসান এইচ মনসুর। প্রচলিত সুদভিত্তিক বন্ডের বিকল্প হিসেবে বর্তমান বিশ্বের অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ভূমিকা রাখছে শরিয়া ভিত্তিক বন্ড সুকুক। সুদ না দিয়ে সম্পদ থেকে আয়ের ভাগ প্রদান করায় সুকুকে বেশি আগ্রহী অনেক বিনিয়োগকারী। আর সরকারি প্রকল্পে বিনিয়োগের সুযোগ থাকার কারণে ঝুঁকিও কম। এমন বাস্তবতায় বন্ড ও সুকুক মার্কেটের সম্ভাবনা নিয়ে রাজধানীর নিকুঞ্জে বিএসইসি ও ডিএসসি আয়োজিত এই সেমিনার। এ সময় বন্ড মার্কেট শক্তিশালী করতে বন্ড ও সঞ্চয়পত্র কেনাবেচার আলাদা বাজার তৈরির পরামর্শ দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আমরা আশা করব যে বাংলাদেশের যে বন্ড মার্কেট, যেটা সবচেয়ে ছোট মার্কেট আমাদের, সেটা সবচেয়ে বিশ্বে যেটা সবচেয়ে বড় মার্কেট হিসেবে পরিগণিত, আমরা সেই বড় মার্কেটের দিকে বন্ড মার্কেটকে নিয়ে যেতে পারবো আগামী দিনগুলোতে। দেশে নির্ভরযোগ্য বিনিয়োগের সুযোগ না থাকায় অর্থ পাচার বেড়েছে বিগত সময়ে। এক্ষেত্রে সুকুক বন্ড ভালো বিনিয়োগের মাধ্যম হতে পারে বলে মনে করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী। With the stock exchange, we have two stock exchange, Dhaka and Chittagong. We'll have to work together to move from that regulatory stage to the development stage. I think, and in that development stage, Sukuk is one of the products that they can develop. অর্থ উপদেষ্টা মনে করেন দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে বন্ড ও পুঁজিবাজারের পরিবর্তে ব্যাংক নির্ভরতার ফলে খেলাফি ঋণ বাড়ছে। এ সময় তিনি বলেন এনবিআর এর আন্তরিকতার অভাবে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে দেশের করদাতারা। ট্যাক্স দেয়, সেবাটা পাই তো লোকজন তো একটু ভরসা করবে, তাই না? ট্যাক্স দিলাম, আমি পাই না। সেটা জন্য আমি প্রায় বলি ট্যাক্স অফিসিয়ালদের, এনবিআর অফিসিয়ালদের বলছে একটু সেবা দেন, সেবা ভালো দিলে আপনার ট্যাক্স ফিটা বেশি দেবে। লয়ারদের আমি বলেছি যে ভালো সেবা দেবেন, আপনার ফিটা পাবেন। সেবা দেবেন না 10 বার ঘোরাবেন, আপনি ফিও বেশি যাবেন, লোকজনকে উকিল সাহেব ঘোরাবেন, সেটা তো সম্ভব না। কর আদায় বাড়াতে করদাতাদের সেবার মান বাড়ানোর নির্দেশনা দেন অর্থ উপদেষ্টা। Paying service to the people, that is the ultimate litmus test for any services. রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। রংপুরের গঙ্গাচড়ায় চলতি মৌসুমে পাটের ফলন ভালো হয়েছে, তবে কৃষকরা জানান এই বছর পাট আবাদে উৎপাদন খরচ বেড়েছে, অথচ বাজারে পাটের দাম পাচ্ছেন না তারা। এই অবস্থায় উৎপাদন খরচ তোলানের দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সুজন আহমেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লাভের আশায় পাট আবাদ করেছিলেন রংপুরের গঙ্গাচড়ার চাষিরা। তবে সার, বীজ, সেচের খরচের পাশাপাশি শ্রমিকের মজুরি বেড়ে বিঘা প্রতি জমিতে খরচ দাঁড়িয়েছে প্রায় 25,000 টাকা। তবে বাজারে পাটের দাম কম হওয়ায় লোকসানের শঙ্কায় তারা। কৃষকরা বলছেন দামের স্থিতিশীলতা না থাকায় পাট চাষ ঝুঁকির মুখে পড়েছে। ন্যায্য মূল্য নিশ্চিত হলে ক্ষতি কমানো সম্ভব। 700 টাকার লেবার নিয়ে পাটের আবার করতেছি, পাটের আবার বেশি একটা পোষাচ্ছে না। দর হিসেবে লাভ হয় না, বর্তমান কামলার দর বেশি, সারের দর বেশি, এই কারণে লাভ হয় না। বর্তমান বাজারের চেয়ে যদি বাজার আরো বাড়তো তাহলে কৃষকের ঘরে ভালো পোষাইতো। পাটের মান ভালো রাখার জন্য চাষিদের রিবন রেটিং পদ্ধতিতে পাটের আঁশ সারানোর পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান এই পাট উন্নয়ন কর্মকর্তা। কৃষকদেরকে রিবন রেটিং এর মাধ্যমে পাট জাগানোর যে প্রসেস, এটা আমরা বিভিন্নভাবে উদ্বুদ্ধ করে যাচ্ছি। চলতি বছর রংপুরের গঙ্গাচড়ায় প্রায় 2500 হেক্টর জমিতে পাট চাষ হয়েছে। তবে ন্যায্য মূল্য না পেলে ধীরে ধীরে পাট চাষ থেকে মুখ ফিরিয়ে নেবেন কৃষক, বলছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিদেশি শীর্ষ মেধাবীদের আকর্ষণে ভিসা ফি বাতিলের পরিকল্পনা করেছে ব্রিটেন। ইতিমধ্যে পরিকল্পনা বাস্তবায়নে জোর তৎপরতা চালাচ্ছে কিয়ার স্টারমার সরকার, এমন তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। ব্রিটিশ সরকারের এই পরিকল্পনায় খুশি আগ্রহী ভিনদেশিরা।
ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে পৌঁছানো অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে যুক্তরাজ্য, ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশ। নথিবিহীন অভিবাসীরা দেশের অর্থনীতি ও নিরাপত্তার জন্য ঝুঁকি বলেও মনে করছে দেশগুলো। তবে অবৈধ অভিবাসীদের ঠেকাতে কঠোর অবস্থান নিলেও দক্ষ ও মেধাবী বিদেশিদের যুক্তরাজ্যে আনতে জোর তৎপরতা চালাচ্ছে কিয়ার স্টারমার সরকার। নানা প্রণোদনা দেওয়ার কথাও ভাবছে তার প্রশাসন। এরই মধ্যে দিয়েছে ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কারের ইঙ্গিত। এরই অংশ হিসেবে বিশ্বের শীর্ষ মেধাবীদের আকর্ষণে ভিসা ফি বাতিলের পরিকল্পনার কথা জানায় ব্রিটিশ সরকার। এমন তথ্য জানিয়েছে ফিনান্সিয়াল টাইমস। জানায় বিশ্বের শীর্ষ 5টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা এই ভিসা ফি ছাড়ের আওতায় আসতে পারেন। ব্রিটিশ সরকার এই সিদ্ধান্ত এমন সময় বিবেচনায় নিয়েছে যখন ট্রাম্প প্রশাসন H-1B ভিসা ফি $1 লাখ উন্নীত করে তুখোড় মেধাবী দক্ষ বিদেশি কর্মীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ কঠিন করে তুলেছেন। ফলে ব্রিটিশ সরকারের এই পরিকল্পনায় খুশি আগ্রহী ভিনদেশিরা। ব্রিটেনে গ্লোবাল ট্যালেন্ট ভিসা আবেদনের বর্তমান ফি £766। আসমাতুলি, নিউজ 24। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বিদেশি পণ্য বর্জন করে দেশকে আত্মনির্ভর করার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার সন্ধ্যায় তিনি দেশবাসীকে শুধুমাত্র ভারতের তৈরি পণ্য কেনার পরামর্শ দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য নিয়ে উত্তেজনার মধ্যেই ডাক দিলেন মোদী। সম্প্রতি ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করার পর ম্যাকডোনাল্ডস ও অ্যাপলের মতো মার্কিন ব্র্যান্ড বয়কটের ডাক দেয় বিজেপি। ভাষণে মোদী বলেন, নিজেদের অজান্তেই ব্যবহৃত অনেক বিদেশি পণ্য থেকে মুক্ত হতে হবে। ভারতে উৎসবের প্রাক্কালে কেনাকাটা বাড়াতে বড় ধরনের কর ছাড় দিয়েছে মোদী প্রশাসন। এর ফলে ছোট গাড়ি, টিভি, এসি সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে। বিবিসি জানায়, দুধ ও রুটির মতো পণ্য সম্পূর্ণ করমুক্ত করা হয়েছে। অর্থনীতিবিদরা বলছেন, এই পদক্ষেপে সাধারণ মানুষের ওপর থেকে চাপ কমবে, সেই সাথে বাজারে বিক্রিও বাড়বে। তবে সরকারের বিপুল পরিমাণ রাজস্ব ক্ষতির আশঙ্কাও থাকছে। পাশাপাশি অনেক ছোট ব্যবসায়ী এই পরিবর্তন নিয়ে এখনো বিভ্রান্ত। সুনামগঞ্জের শান্তিগঞ্জে পতিত জমিতে আগাম জাতের ডায়না লাউয়ের ফলন বেশ ভালো হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় এই সবজি আবাদ করছেন অনেকে। মাঠ পর্যায়ে কৃষকরা সব ধরনের সহায়তা করছে কৃষি বিভাগকে। মোহাম্মদ বুরহান উদ্দিনের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাচার নিচে ঝুলছে আগাম জাতের হাইব্রিড ডায়না লাউ। বাতাসে দোল খাচ্ছে সম্ভাবনার সুর। ফলন ভালো হওয়ায় এই জমি যেন কৃষকের স্বপ্ন বোনার মাঠ। হাওরের জলরাশি আর উঁচু জমিতে এখন আর পতিত জমি অবশিষ্ট নেই। আজ সেখানে ফুটেছে সবুজ সম্ভাবনার ছায়া। আগাম জাতের লাউ চাষ করে লাভবান সুনামগঞ্জের শান্তিগঞ্জের চাষিরা। আমি মালিকের কাছ তো লাউ সংগ্রহ করে আমি নিয়ে কিনে না বাজারে বিক্রি করি। মালিকও লাভবান, আমিও বেচা লাভবান। যে সুন্দর পরিবেশে উনি লাউ লাগাইছে, বাম্পার ফলন হয়েছে। আমারও মনে ইচ্ছা আইছে যে আগামীতে আমিও করব। প্রতিটি লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। স্বল্প খরচে বেশি ফলন হওয়ায় এই চাষের জনপ্রিয়তা দ্রুতই বাড়ছে। দেখলাম যে প্রচুর ফলন আর আশানুরূপ ফলন পাওয়ায় লাভের পরিমাণটাও ইনশাল্লাহ বেশি। আগাম জাতের লাউ হাওরের কৃষি ও গ্রামীণ জীবনে পরিবর্তনের স্রোত বয়ে এনেছে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমাদের কাজ হচ্ছে মূলত সম্প্রসারণের কার্যক্রম করা। কৃষি এবং কৃষকের পাশে থেকে সরাসরি তাদেরকে সেবা দেওয়াই হচ্ছে আমাদের কাজ। তারই ধারাবাহিকতায় আমরা শান্তিগঞ্জ উপজেলা কৃষি অফিস প্রত্যেকটা এলাকা আমরা যখন ঘুরে দেখি, অনেক পতিত জমি পাওয়া যায়। সেই পতিত জমিগুলোকে চাষাবাদের আওতায় নিয়ে আসার জন্য আমরা বিভিন্ন পরামর্শ দিয়ে থাকি কৃষকের কাছে। ডায়না লাউয়ের এই সাফল্য হাওরের জীবনে সুবাতাস বয়ে এনেছে। পতিত জমিতে কৃষক বুনছে স্বপ্নের নতুন বীজ, ঝলমল করছে আশার আলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।